পড়ে শোনাচ্ছিলাম বিশ্বখ্যাত ইতালিয়ান সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির একটি বই, ইন্টারভিউ উইথ হিস্টরি। বইটির আজকের পর্বে থাকছে ভিয়েতনামের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল গিয়াপের সাক্ষাৎকার। ভিয়েতনাম যুদ্ধের সময় তার নাম ঘন ঘন শোনা যেত। হ্যানয়ে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন, সশস্ত্র বাহিনীর প্রধান ও উপপ্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং ফরাসি বাহিনীকে দিয়েন বিয়েন ফুতে পরাভূত করেছিলেন বলেই তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। আমেরিকানরা দিয়েন বিয়েন ফুয়ের আতঙ্কে কাটাত। পরিস্থিতি যখন দ্রুত অবনতির দিকে যাচ্ছিল, তারা বলতো জেনারেল গিয়াপ আরেকটি নতুন দিয়েন বিয়েন ফুয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, অথবা শুধু বলতো এটা গিয়াপের কারসাজি। 1968 সালের ফেব্রুয়ারিতে যখন ভিয়েতকংরা টেটের প্রতিরক্ষা ব্যুহ গুড়িয়ে দিয়েছিল, তখন তারা গিয়াপের কথা বলেছে। উত্তর ভিয়েতনামিরা মার্চ ও এপ্রিলে অভিযান চালিয়ে যখন হিউ দখল করে নেয় এবং খিসান অবরোধ করে, তখন গিয়াপের কথা বলেছে। মে ও জুন মাসেও গিয়াপের কথা আলোচিত হয়েছে, যখন ভিয়েতকংরা সাইগন ও কেন্দ্রীয় পার্বত্য অঞ্চলে দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে। বছরের পর বছর ধরে আমেরিকানরা গিয়াপের কথা বলেছে। নামটা সংক্ষিপ্ত এবং মুখের ওপর চপেটাঘাতের মতো শুষ্ক। হুমকির মতো এই নাম বাতাসে ভাসত। শিশুদের যেমন ফিস ফিস করে ভয় দেখানো হয়, ওই বর্গি এলো। আমেরিকানদেরকেও তেমনি ভয় দেখানো হতো, গিয়াপ আসছে। তাদের ভয় ছিল গিয়াপকে ঘিরে কাহিনীর ভিত্তি সম্পর্কে গবেষণা করার সুযোগ তাদের ছিল না। দিয়েন বিয়েন ফুতে গিয়াপ যে বিজয় অর্জন করেছিলেন তাতে কারও সন্দেহ নেই, কিন্তু তিনি যে একজন এশীয় নেপোলিয়ন, সামরিক কৌশল নির্ণয়ে চৌকস ব্যক্তিত্ব, এসব নিয়ে বিচার বিবেচনার অবকাশ রয়েছে। তার টেট অভিযান কি শেষ পর্যন্ত ব্যর্থ হয়নি? অনুরূপভাবে মে মাসের অভিযান এবং হিউ পুনরায় সাইগনের অধীনে এসেছিল। খিসান থেকে অবরোধও তুলে নিতে হয়েছিল। 1969 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ আমেরিকানদের অনুকূলে চলে যায়। হ্যানয়ের প্রকৃত বিজয় হিসেবে চিহ্নিত থাকে শুধু জনগণকে ছেড়ে দেয়া এবং উত্তর ভিয়েতনামের ওপর বোমা বর্ষণ বন্ধ রাখা। সাইগনে থিউ তার ক্ষমতা সংহত করে নিয়েছিল, কিন্তু গিয়াপের পরিচয় গিয়াপ স্বয়ং। গিয়াপের সাক্ষাৎকার গ্রহণে আগ্রহী সাংবাদিকের কাছে একটাই প্রশ্ন, কেন? হোচিমিন অতি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল। তিনি দর্শনার্থীদের সাথে করমর্দন করেন, চূড়ান্ত বিজয় সম্পর্কে বলেন এবং এরপর কাশতে আরম্ভ করেন। হোচিমিনের সাথে সাক্ষাৎ মানবিক ও ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত চমৎকার। শুধু এটুকু বলার জন্য যে আমি হোচিমিনের সাথে সাক্ষাৎ করেছি, এর বেশি কিছু আর বলার কিছু থাকবে না। কিন্তু গিয়াপের সাথে সাক্ষাতে অনেক কিছু বলার থাকে। তদুপরি 1954 সালের পর তিনি কিছুই বলেননি। হোচিমিনের নামে সব কিছু চলছে। এমনকি হোচিমিনের মৃত্যুর গুজব প্রচারিত হওয়ার পরও হোচিমিনই সব। 1969 সালের ফেব্রুয়ারিতে হ্যানয়ে পৌঁছামাত্র আমি গিয়াপের সাথে সাক্ষাতে কথা বলে এবং সাক্ষাতের আশা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম। সতর্কতার সাথে আমি তার জীবনী পাঠ করলাম। চমৎকার তার জীবনী। তিনি ভূস্বামী সন্তান হলেও তা পর্যবেসিত হয় দারিদ্র্যে। পালিত হন একটি ধনবান ফরাসি পরিবারে, যেখানে মার্ক্সবাদের কোনো শিক্ষাই ছিল না। বুর্জোয়া পরিবেশে তিনি হিউয়ের রাজকীয় কলেজে পড়াশোনা করেন এবং এরপর উচ্চশিক্ষা লাভ করেন হ্যানয় বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে নেন আইন ও দর্শন শাস্ত্রের ডিগ্রি। হ্যানয় একটি ফরাসি বিশ্ববিদ্যালয়ে তিনি সাহিত্য ও ইতিহাসের শিক্ষক হিসেবে পড়াশোনার সময় তার ছাত্রদের নেপোলিয়নের অভিযান সম্পর্কে বিস্তারিত পাঠ দিতেন। ব্ল্যাকবোর্ডে তিনি যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে চিত্রাঙ্কন করে বিশ্লেষণ করতেন। তার সহকর্মীরা এ নিয়ে হাসি ঠাট্টা করত, তুমি কি জেনারেল হতে চাও? কিন্তু একজন বিপ্লবী হিসেবে তার সূচনা ঘটেছিল অনেক আগে। 14 বছর বয়সে, 18 বছর বয়সে তাকে কারাগারে যেতে হয়েছে। 20 বছর বয়সে হোচিমিনের সাথে তার ঘনিষ্ঠতা হয়। গিয়াপের বজ্রতুল্য ক্রোধ এবং পাথরে নীরবতার জন্য হোচিমিন তাকে বলতেন তুষারে ঢাকা আগ্নেয়গিরি। অদম্য সাহসের জন্য তার নাম দিয়েছিলেন কুই বা শয়তান। 1935 সালে গিয়াপ কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং পার্টির একজন কমরেড মিন তাইকে বিয়ে করেন।
1939 সালে কমিউনিস্ট পার্টিকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো, তখন গিয়াপ চীনে পালিয়ে যান এবং তাকে পালাতে সাহায্য করতে গিয়ে তার স্থলে মিন তাই গ্রেফতার হন। 1941 সালে ইঁদুর ভর্তি একটি কারা প্রকোষ্ঠে মিন তাই মারা যায়। অনেকের বিশ্বাস এই ঘটনার ফলে গিয়াপ ঘৃণা করতে শিখেন এবং দয়ামায়ার ঊর্ধ্বে উঠে সকল ধরনের নিষ্ঠুরতাকে নিজের মধ্যে স্থান দেন। 1945 এবং 1954 সালের মধ্যে ফরাসিরা তার বিষাক্ত মৌমাছি সর্পপূর্ণ ফাঁদে পড়েছে বহুবার, অথবা রাস্তায় ফেলে যাওয়া মৃতদেহের নিচে লুকিয়ে রাখা বোমার শিকার হয়েছে। তিনি সন্ত্রাসী তৎপরতার গুরু। অনুসারীদের তিনি একথা বলতে পছন্দ করতেন যে গেরিলা যুদ্ধ সবসময়ই আধুনিক সমরাস্ত্রের ওপর বিজয়ী হয়। অবশ্য এটা বলা হয়ে থাকে যে দিয়েন বিয়েন ফুতে ফরাসিরা যদি 12,000 সৈন্য ক্ষয় করে থাকে, তাহলে গিয়াপের পক্ষে নিহত হয়েছিল 45,000। তবু তিনি ভাবলেশহীনভাবে বলতেন, প্রতি 2 মিনিটে এই গ্রহে 3 লক্ষ লোক মারা যায়। সেক্ষেত্রে একটি যুদ্ধে 45,000 নিহত হওয়াটা কি খুব বেশি? যুদ্ধে মৃত্যু গণনার কোনো বিষয় নয়। গিয়াপের কঠোরতা কোনো প্রকারের সন্দেহের ঊর্ধ্বে। বাস্তবিক পক্ষে তার সঙ্গে হ্যানয়ে কৃচ্ছতা সাধনকারী মার্ক্সবাদীদের তেমন মিল ছিল না। তিনি সবসময় নতুন এবং ভালোভাবে ইস্ত্রি করা ইউনিফর্ম পরতেন। ফরাসি রুচির সাথে গোছানো ফরাসিদের দ্বারা নির্মিত মনোরম এক ভিলায় বাস করতেন তিনি। তার একটা লিমোজিন গাড়ি আছে। এমন এক সুন্দরী তরুণীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বরণ করেছেন যার বয়স তার চেয়ে অনেক কম। সংক্ষেপে বলা যায়, তিনি কোনো সন্ন্যাসী বা ব্রতচারী জীবন কিংবা একজন হো চি মিনে জীবন যাপন করতেন না। উত্তর ভিয়েতনামিরা অনেক দ্বিধাদ্বন্দ্বের পর গিয়াপের সাথে আমার সাক্ষাৎকারের অনুরোধ গ্রহণ করেছে। কেন গিয়াপের সাক্ষাৎকার নিতে হবে? এই যুদ্ধে গিয়াপই একমাত্র ব্যক্তি নয়। তাছাড়া গিয়াপ কোনো দর্শনার্থীকে সাক্ষাৎ দেন না। কিন্তু আমার হ্যানয় ত্যাগের 3 দিন আগে আমার মহিলা গাইড ও দোভাষী এন দি খবর আনলো যে গিয়াপের সাথে আমার সাক্ষাৎ হতে পারে আগামীকাল বিকেল 3:30টায়। কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎকারের জন্য নয়, কথা বলার জন্য, এবং একাকী নয়, প্রতিনিধি দলের অন্যান্য নারীদের সঙ্গে। প্রতিনিধি দলের অন্য নারীরা ছিলেন ইতালি সোশ্যালিস্ট পার্টির পিএসআইউপি। এই পার্টির 3 জন, যাদের সাথে আমি উত্তর ভিয়েতনামে আমন্ত্রিত হয়েছি। তাদের নাম হলো কার্মেন, গিউলিয়া ও মারিসা। তারা বুদ্ধিমতী ও বন্ধুভাবাপন্ন নারী। তারা অসুবিধাটা উপলব্ধি করে প্রতিশ্রুতি দিলেন যে সাক্ষাৎকারের সময় তারা মুখ বন্ধ রাখবেন, যাতে আমি যথাসম্ভব স্বাচ্ছন্দ্যের সাথে প্রশ্ন করতে পারি। তারা এটাও প্রতিশ্রুতি দিলেন যে তাদের মধ্যে থেকে একজনকে গিয়াপের ঠিক পাশে বসার ব্যবস্থা করতে, যাতে তিনি টেপ রেকর্ডার ব্যবহার করতে নিষেধ করলে প্রয়োজনীয় নোট নিতে পারেন। পরদিন তারা সতর্কতার সাথে পোশাক পরে দুপুরের মধ্যে তৈরি হলেন। আমার মধ্যেও টেনশন ও নার্ভাসনেস কাজ করছে। আসলে আমার স্মরণেই পড়ছে না যে দুপুরের পর সময়গুলো কিভাবে কেটেছিল। মৃদু মনে পড়ে অ্যান্দি, তার সহকারী হুয়ান, দোভাষী হোয়ের সাথে আমরা বের হলাম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রবেশপথে স্টাফ অফিসাররা আমাদের প্রতীক্ষায় ছিল। সবার পরনে জলপাই রঙের ইউনিফর্ম। একে একে তারা সবাই বিস্তৃত হাসি দিয়ে আমাদের কুর্নিশ করল এবং হাতাওয়ালা অনেক চেয়ার দেয়াল ঘেঁষে রাখা। কক্ষের মাঝ বরাবর একটি ধাতব মূর্তির মতো স্থির দণ্ডায়মান ভো নগুয়েন গিয়াপ, কাহিনী স্রষ্টা গিয়াপ। গিয়াপ যে এত বেটে তা দেখে প্রথমেই আমি বিস্মিত হলাম। আমি জানতাম তার দৈর্ঘ্য 5 ফুটের চেয়েও কম, কিন্তু এভাবে দেখতে তাকে আরও খাটো মনে হয়। তার পা খাটো, হাত দুটি এবং গলা খাটো। গলার খানিকটা যেন ফোলা এবং নীল শিরায় ঢাকা। তাতে তাকে গাঢ় নীল মনে হয় না। ভালো লাগার মতো মুখ নয়। সম্ভবত মুখে নীলাভ বর্ণের কারণে, অনিশ্চিত রেখাগুলোর কারণে তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে রাখতে একটু চেষ্টা করতে হবে। তার বিরাট মুখে ছোট ছোট দাঁত, 2টি নাসারন্ধ্রের ফাঁক তার চ্যাপ্টা নাককে আরও প্রসারিত করেছে। তার কপাল গিয়ে ঠেকেছে মাথার খুলির মাঝ বরাবর। কিন্তু তার চোখ, সম্ভবত তার চোখ দুটো আমার দেখা সবচেয়ে বুদ্ধিদীপ্ত চোখ। তীক্ষ্ণ, ধূর্ত, কৌতুকপূর্ণ, নিষ্ঠুর, সব কিছু। যেন বিচ্ছুরিত আলোর 2টি ফোঁটা
ধারালো ছুরির মতো যেন বিদ্ধ করবে এবং তা দিয়ে জানিয়ে দেবে এক ধরনের নিশ্চয়তা ও কর্তৃত্ব। নিজেকে বিস্মিতভাবে প্রশ্ন করেছি, এটা কি করে সম্ভব যে ল্যামসন পর্বতে এক রাতে এই চোখেও অশ্রু ঝরেছিল? এক রাতে গিয়াব যখন ল্যামসন পর্বতে ফরাসিদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার কাছে একজন খবর আনল যে হো চি মিন মৃত্যুবরণ করেছেন। তার এক গ্রন্থে তিনি ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন, আমার মনে হলো আশপাশে সব কিছু ঘুরছে। তার ব্যবহৃত খড়ের ঝুড়ি থেকে তার জিনিসগুলো বের করে ডংকে বললাম শেষকৃত্য অনুষ্ঠান আয়োজন করতে। তখন খুব ঠান্ডা এবং আকাশে লক্ষ লক্ষ তারকা তাদের ঔজ্জ্বল্য নিয়ে জ্বলছিল, কিন্তু সীমাহীন দুঃখ আমার হৃদয় খণ্ড খণ্ড করে দিয়েছে এবং অশ্রুভরা চোখে আমি তাকালাম তারকারাজির দিকে। সহসা আমি কেঁদে ফেললাম। কে জানে, সম্ভবত কোনো দূর অতীতে এই চোখে সত্যি অশ্রু ঝরেছিল, কিন্তু বিশ্বের আর কোনো কিছু এই চোখ দুটিকে পুনরায় অশ্রু ভারাক্রান্ত করতে পারবে না। তিনি আমার দিকে হাত বাড়িয়ে সহজ সাবলীল ভঙ্গিতে এগিয়ে এলেন। তার হাসিতে কিছু একটা জাগতিক ভাব। তিনি জানতে চাইলেন আমি ফরাসি বলতে পারি কিনা। তার কণ্ঠ ভরাট এবং সুরে প্রশ্ন। আমি তাকে অনুকরণ করে উত্তর দিলাম, কুই মনসিওর। আসলে বলা উচিত ছিল কুই মন জেনারেল, কিন্তু এতে তার মনোভাব বোঝা গেল না। তবু আমার ধারণা হলো কমরেডের পরিবর্তে মনসিওর বলে সম্বোধন করাটা তিনি পছন্দ করেছেন। আমার সঙ্গীরা তাকে অবশ্য কমরেডই বলল। তিনি আমাদের রুমের পেছন দিকটায় নিয়ে গেলেন যাতে আমরা বসতে পারি। গিয়াব গুইলিয়া ও মারিসাকে হাতলওয়ালা চেয়ারে বসতে বললেন এবং কারমেনকে তার পাশে বসতে আমন্ত্রণ জানালেন। কারমেন তা না করে সেখানে আমাকে বসতে দিয়ে পরে চেয়ারটায় বসল। অ্যান্দি, হুয়ান, হো আমার ডান দিকে বসেছে এবং স্টাফ অফিসাররা বাম দিকে। অফিসারদের একজনের জুতা খুব এঁটে বসায় তিনি জুতার ফিতা খুলতে শুরু করলেন। তার ফিতা খোলা শেষ হলে আরও একজন অফিসারকেও একই কাণ্ড ঘটাতে দেখলাম, এমনকি তৃতীয় ব্যক্তিও। আমি তখনও ভাবছি কিভাবে সাক্ষাৎকারটা নেব। পরিবেশটা আমার জন্য মোটেই উন্মুক্ত নয়। স্কুল অথবা থিয়েটারে সারিবদ্ধভাবে বসা লোকজনের মতো পরিবেশ। আলোচনা শুরু করার যথাযথ আনুষ্ঠানিকতা কি হতে পারে তা জানা নেই। প্রথম 10 মিনিটে কি ঘটবে তারও ঠিক ঠিকানা নেই। শুভেচ্ছা বিনিময়, চা নাস্তা। দিওয়ানের সামনে টেবিলে প্রচুর পরিমাণে খাবার, শুকনো পনির, চালের পিঠা, গোশতের টুকরা, বিস্কুট, লাল মদ ভরা ছোট গ্লাস। আমি ছাড়া কেউ খাবারে হাত দিল না। এ সময় যা ঘটল তাতে আমারই জিত হলো। অর্থাৎ গিয়াপ আমার হাতের টেপ রেকর্ডার দেখে চমকে উঠলেন। তিনি আপত্তি জানালেন। আমি যুক্তি দিতে চেষ্টা করলাম। শেষ পর্যন্ত নোট নেয়ার ব্যাপারে তিনি সম্মত হলেন। শেষ পর্যন্ত আমি তাকে কথা বলার জন্য পেলাম। আমাকে স্বীকার করতেই হবে যে কাজটা খুব কঠিন ছিল না। গিয়াপ কথা বলতে পছন্দ করেন এবং তিনি 45 মিনিট কথা বললেন। কোনোরকম উত্তেজনা প্রকাশ না করে স্বল্প বুদ্ধিসম্পন্ন ছাত্রদের সামনে বসা প্রফেসরের মতো ভরাট কণ্ঠে কথা বললেন। তার কথার মাঝখানে প্রশ্ন করা ব্যর্থ প্রয়াসের মতো। গুইলিয়া, কারমেন, মারিসা, অ্যান্দি, হো যারা নোট নিচ্ছিল কেউই তার কথার গতির সাথে তাল রাখতে পারছিল না। আমার খুব দুঃখ লাগছিল যে তাদের মাথা ঝুঁকে আছে নোটবুকের ওপর এবং তারা দম না ফেলে লিখে চলছেন। কেবল আমিই লিখছি না। তার ভয়াবহ দৃষ্টির সামনে আমি লিখবই বা কী করে? গিয়াপ আমাকে প্রশ্ন করেন, চ্যালেঞ্জ দিলেন এবং সচরাচর তিনি যা করেন না ক্রোধে ফেটে পড়লেন। যখন তাকে বললাম যে টেট অভিযান ব্যর্থ হয়েছিল, তখন তিনি ক্লান্তভাবে উঠে টেবিলের চারপাশে পায়চারি করছিলেন এবং হাত প্রসারিত করে বিস্ময় প্রকাশ করলেন। কথাটা লিবারেশন ফ্রন্টকে বলুন। অর্থাৎ সেই অভিযানের দায়িত্ব অস্বীকার করছিলেন। তার ছোট হাত দুখানি বিরামহীন নড়াচড়া করছে। তিনি নিজের কণ্ঠ শুনে তৃপ্তি লাভ করেন। তিনি যখন উপলব্ধি করলেন যে সাক্ষাৎকারের সময় অতিক্রান্ত হয়েছে, তখনই তিনি থেমে গেলেন এবং ক্ষিপ্রতার সাথে দাঁড়িয়ে গেলেন। এর ফলে আমাদের সকলকে দাঁড়াতে হলো। যে 3 জন অফিসার জুতার ফিতা খুলছিল তারা বুঝে উঠতে পারেনি। হোটেলে ফিরে আমরা গুইলিয়া, কারমেন, মারিসা, অ্যান্দি, হুয়ান এবং হোয়ের নেয়া নোট থেকে প্রতিটি শব্দ তুলে নিচ্ছিলাম। এরপর আমরা সাক্ষাৎকারের বিষয়গুলো তুলনা করে দেখলাম এবং গিয়াপের কথা খুব একটা বাদ দিলাম না। কিন্তু পরদিন সকালে আমার জন্য এক বিস্ময় অপেক্ষা করছিল।
অ্যান্ডি পেঁয়াজের চামড়ার মতো পাতলা 3টি টাইপ করা কাগজ নিয়ে হাজির হলো। সে বলল, জেনারেল গিয়াপের সাথে যে আলোচনা হয়েছে এখানে তার বিবরণ রয়েছে। জেনারেল আর কোনো বিবরণকেই স্বীকার করবেন না এবং এটাই ছাপার জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আমি কাগজগুলো পড়লাম। আমি গিয়াপের কাছে যা শুনেছি এবং আমার সঙ্গীরা যা লিখে নিয়েছে তার সাথে এর কোনো মিল নেই। টেট অভিযান সম্পর্কে প্রশ্নের কোনো উত্তরই নেই। প্যারিস শান্তি আলোচনা সম্পর্কে তার উত্তর উধাও এবং যুদ্ধ সমাপ্তি প্রসঙ্গে উত্তরও অনুপস্থিত। কিছু অতিরঞ্জিত কথামালা ছাড়া আর কিছুই নেই। একটি রাজনৈতিক প্রচারণামূলক বক্তব্য। অ্যান্ডি আবার বলল, জেনারেল এটাই প্রকাশ করার ওপর জোর দিয়েছেন। আমি উত্তর দিলাম, আমি এটা প্রকাশ করব, কিন্তু সাথে সত্যিকার বিবরণটাও প্রকাশ করব, এবং আমি তাই করেছিলাম। গিয়াপ আমাকে কখনোই ক্ষমা করেননি এবং উত্তর ভিয়েতনামিরা যারা আমাকে একটি ভিসা দিয়েছিল তারাও। বিচারের স্বাধীনতা বলে যে কথাটি আছে, অনেক কমিউনিস্ট সেটা পছন্দ করেন না, অথবা তাদের পক্ষে লেখার ক্ষেত্রেই কেবল তারা পছন্দ করে। 1968 সালে সাইগন থেকে আমি যা লিখেছিলাম, অর্থাৎ আমেরিকানদের প্রতি আক্রমণ এবং ভিয়েতকংদের প্রশংসা করার কারণেই হ্যানয় কর্তৃপক্ষ আমাকে গ্রহণ করেছিল। কিন্তু আমি একই চেতনা নিয়ে বলছি যে হ্যানয় কোথায় ভুল করছে। সে কারণে আমার প্রতি তাদের অনুভূতি হারিয়ে গেল। আমাকে অপমান করলো, আজেবাজে সম্বোধন করলো। তারা অভিযোগ করলো যে আমেরিকানদের জন্য কাজ করে আমি জেনারেল গিয়াপকে আপত্তিকরভাবে চিত্রিত করেছি। কথাও বলল যে আমেরিকানরাই আমাকে পাঠিয়েছে, অর্থাৎ আমি সিআইএর লোক। কিন্তু খুব বিচলিত হলাম না। বিশ্বব্যাপী সাক্ষাৎকারটি প্রকাশিত হলো, এমনকি হেনরি কিসিঞ্জারের ডেস্কেও গেল, যার কারণে তিনি আমার সাথে সাক্ষাৎকারে সম্মত হলেন। ওরিয়ানা ফাল্লাচি, জেনারেল গিয়াপ, আপনার বহু লেখায় আপনি একটি প্রশ্ন তুলেছেন, ভিয়েতনাম যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হবে? সেজন্য আপনাকে প্রশ্ন করতে চাই, 1969 সালের এই প্রথম মাসগুলোতে আপনি কি মনে করেন যে আপনি বলতে পারবেন আমেরিকানরা ভিয়েতনাম যুদ্ধে পরাজিত হয়েছে এবং তারা সামরিকভাবে পরাজিত হয়েছে? ভো নগুয়েন গিয়াপ, তারা নিজেরাই এটা স্বীকার করে। আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে আমেরিকানরা ইতিমধ্যে রাজনৈতিক ও সামরিক দিক থেকে পরাস্ত হয়েছে। তাদের সামরিক পরাজয় দেখাতে গিয়ে আমি তাদের রাজনৈতিক পরাজয়ের কথাটাই আগে বলতে চাই, কারণ রাজনৈতিক দিকটাই সব কিছুর ভিত্তি। আমেরিকানরা দক্ষিণ ভিয়েতনামকে যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নিয়ে মারাত্মক ভুল করেছে। সাইগনের প্রতিক্রিয়াশীলরা অত্যন্ত দুর্বল। টেইলর, ম্যাকনামারা ও ওয়েস্টমোরল্যান্ডও কথা জানতেন। তারা যা জানত না তা হলো তারা এতই দুর্বল যে সুবিধা নিতে হবে তাও তারা জানত না। ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের লক্ষ্য কী? স্পষ্টত একটি পুতুল সরকার গঠন করে নব্য উপনিবেশ প্রতিষ্ঠা। কিন্তু একটি উপনিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজন একটি স্থিতিশীল সরকার। সাইগনের সরকার চূড়ান্তভাবে অস্থিতিশীল। জনগণের ওপর সরকারের কোনো প্রভাব নেই। এই সরকারকে জনগণ বিশ্বাস করে না। আমেরিকানরা নিজেদেরকে কি পরিস্থিতির মধ্যে দেখেছে? তারা চাইলেও দক্ষিণ ভিয়েতনাম থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারছে না, কারণ প্রত্যাহার করতে চাইলে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা রেখে যেতে হবে, অর্থাৎ তাদের স্থান পূরণ করতে সক্ষম কিছু ভৃত্যকে রেখে যেতে হবে। হ্যাঁ, শক্তিশালী ভৃত্য, নিষ্ঠাবান ভৃত্য। কিন্তু সাইগনের পুতুল সরকার শক্তিশালীও নয়, নিষ্ঠাবানও নয়। ভৃত্য হওয়ারও অযোগ্য। নিজের পায়ের ওপর দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই এ সরকারের। তাহলে কি করে আমেরিকানদের পক্ষে চলে যাওয়া সম্ভব? কিন্তু তাদেরকে অবশ্যই চলে যেতে হবে। তাদের পক্ষে আরও 10 বছর 15 বছরের জন্য ভিয়েতনামে 6 লক্ষ লোক রাখা সম্ভব না। এটা হবে তাদের রাজনৈতিক পরাজয়। তাদের হাতে বিপুল সামরিক শক্তি থাকা সত্ত্বেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা কিছুই অর্জন করতে পারবে না। ওরিয়ানা ফাল্লাচি, জেনারেল, এর দ্বারা কিছুতেই এটা বোঝায় না যে সামরিকভাবে তারা যুদ্ধে হেরে গেছে। গিয়াপ, ধৈর্য ধরুন, আমার কথায় বাধা দেবেন না। অবশ্যই এর অর্থ তাই নয়। যদি তারা মার খাচ্ছে বলে মনে না করত, তাহলে হোয়াইট হাউস সম্মানজনকভাবে শান্তি আলোচনার কথা বলতো না। চলুন একটু পেছনে ফিরে দেখি, জেনেভা এবং আইজেনহাওয়ারের সময় থেকে। ভিয়েতনামে আমেরিকানদের শুরুটা হলো কিভাবে? তাদের স্বাভাবিক পদ্ধতিতে, অর্থাৎ পুতুল সরকারকে সামরিক ও অর্থনৈতিক সাহায্য দেওয়ার নামে। সেই সাথে ছিল ডলার। তারা ভেবেছিল ডলার ছড়িয়ে সব মিটিয়ে ফেলতে পারবে, পুতুল সরকার কিনে ফেলতে পারবে।
ডলারে 30,000 উপদেষ্টাদের বেতন দিয়ে সবকিছু হাত করতে পারবে। কিন্তু জনগণ হস্তক্ষেপ করল। আমেরিকান পরিকল্পনা ব্যর্থ হলো, উপদেষ্টারা ব্যর্থ হলো, পুতুল সরকারের সেনাবাহিনী ব্যর্থ হলো। আমেরিকানরা নিজেদেরকে এমন অবস্থায় দেখতে পেল যে সামরিকভাবে হস্তক্ষেপ করা ছাড়া তাদের আর উপায় নেই। অ্যাম্বাসেডর টেইলর সেই সুপারিশই করেছিলেন। অতএব তাদের দ্বিতীয় পর্যায়ের আগ্রাসন শুরু হলো, বিশেষ যুদ্ধ। তারা একরকম নিশ্চিত ছিল যে 1965 সালের মধ্যেই তারা ব্যাপারটা চুকিয়ে ফেলতে পারবে। বড়জোর 1966 সাল লাগতে পারে। এতে লোকবল বাড়বে 1.5 লক্ষ এবং ব্যয় হবে $18 বিলিয়ন। কিন্তু 1966 সালেও যুদ্ধ শেষ হলো না। তাদের লোক সংখ্যা আরও 2 লক্ষে উন্নীত হয়েছে এবং এখন তারা তৃতীয় পর্যায়ের কথা অর্থাৎ সীমিত যুদ্ধের কথা বলছে। ওয়েস্টমোরল্যান্ডের দ্বিমুখী নীতি অনুসারে আমেরিকানরা একদিকে জনগণের ওপর বিজয় অর্জন করবে এবং অন্যদিকে মুক্তিযোদ্ধাদের নির্মূল করা। এই নীতি কার্যকর হয়নি এবং ওয়েস্টমোরল্যান্ড হেরে গেছে। জেনারেল হিসেবে 1967 সালেই তিনি যুদ্ধে পরাজিত হয়েছেন। তখন তিনি অতিরিক্ত সৈন্য চেয়ে ওয়াশিংটনে আশাবাদী রিপোর্ট পাঠিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে 1968 সালটা ভিয়েতনাম যুদ্ধের জন্য একটি সফল বছর হবে এবং জনগণের পুনর্নির্বাচনের ক্ষেত্রে যুদ্ধের প্রভাবও কাজ করবে। ওয়াশিংটনে ওয়েস্টমোরল্যান্ডকে বীর হিসাবে অভিনন্দিত করা হয়, কিন্তু তিনি জানতেন যে এই যুদ্ধে আরও ক্ষয়ক্ষতির সূচনা হচ্ছে। টেইলর এটা শুরু থেকেই উপলব্ধি করেছিলেন। কোরিয়া যুদ্ধে আমেরিকানদের ব্যয় হয়েছে $20 বিলিয়ন। ভিয়েতনামে ইতিমধ্যে 100 বিলিয়নেরও অধিক ব্যয় হয়েছে। কোরিয়ায় তাদের নিহতের সংখ্যা 44,000। ভিয়েতনামে তাদের নিহতের সংখ্যা কোরিয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে। হরিয়ানা ফাল্লাচি, আমেরিকানরা বলে যে তাদের 34,000 নিহত হয়েছে। গিয়াপ, আমি বলবো কমপক্ষে তার দ্বিগুণ। আমেরিকানরা সবসময় প্রকৃত সংখ্যা থেকে কমিয়ে বলে, তাদের নিজেদের মতো করে। 5-এর ক্ষেত্রে 3 বলে। তাদের নিহতের সংখ্যা 34,000 হতে পারে না। আমরা তাদের 3,200 বিমান ভূপাতিত করেছি, অথচ তারা বলছে যে তাদের প্রতি 5টার মধ্যে 1টি বিমান ধ্বংস হয়েছে। গত 5 বছরের যুদ্ধে তাদের অন্তত 70,000 লোক নিহত হয়েছে। সম্ভবত এই সংখ্যাটাও কম। হরিয়ানা ফাল্লাচি, জেনারেল, আমেরিকানরা একথাও বলে যে আপনাদের 5 লক্ষ লোক নিহত হয়েছে। গিয়াপ, এটাই সঠিক সংখ্যা। হরিয়ানা ফাল্লাচি, সঠিক? গিয়াপ, হ্যাঁ তাই। আমি কি বলছি খেয়াল করুন। 1968 সালে আমেরিকানরা নিশ্চিত ছিল যে তারা বিজয় লাভ করছে, কিন্তু হঠাৎ করেই টেট প্রতিরোধ মোকাবেলা করতে হলো এবং লিবারেশন ফ্রন্ট প্রমাণ করল যে তারা যেখানে যখন খুশি হামলা পরিচালনায় সক্ষম। এমনকি সাইগন সহ ভালোভাবে সুরক্ষিত নগরীগুলোতেও আমেরিকানরা শেষ পর্যন্ত স্বীকার করেছে যে এই যুদ্ধ তাদের কৌশলগত ভুল ছিল। জনগণ এটা স্বীকার করেছে, ম্যাকনামারা স্বীকার করেছেন। তারা স্বীকার করেছেন যে ভুল সময়ে ভুল স্থানে শুরু করেছিলেন। মন্টগোমারি যথার্থই বলেছিলেন যে তাদের সেনাবাহিনীকে এশিয়ায় নিয়ে যাওয়া উচিত হবে না। বিজয় সূচক টেট অভিযান। হরিয়ানা ফাল্লাচি, জেনারেল, সবাই স্বীকার করে যে টেট অভিযান আপনাদের জন্য মনস্তাত্ত্বিক বিজয়, কিন্তু সামরিক দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করেন না যে এটি পরাজয় ছিল? গিয়াপ, পরাজয়? হরিয়ানা ফাল্লাচি, আমি তাই বলতে চাই জেনারেল। গিয়াপ, কথাটা লিবারেশন ফ্রন্টকেই বলুন, প্রশ্নটাও তাদেরকে করতে পারেন। হরিয়ানা ফাল্লাচি, প্রথমে আমি আপনাকেই প্রশ্ন করতে চাই জেনারেল। গিয়াপ, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই প্রশ্নটা অত্যন্ত জটিল। আমি এ ধরনের একটি রায় দিতে পারি না। ফ্রন্টের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এটা সত্যিই জটিল বিষয়। তবু আপনার কথায় আমি বিস্মিত না হয়ে পারছি না। গোটা বিশ্ব যেখানে স্বীকার করে নিয়েছে যে রাজনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে টেট অভিযান। হরিয়ানা ফাল্লাচি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এটা বড় বিষয় ছিল না। এতে জনগণ জেগে ওঠেনি এবং মাত্র 2 সপ্তাহ পরই আমেরিকানরা নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। মাত্র হিউয়ে কিছু বিশৃঙ্খল অবস্থা 1 মাস পর্যন্ত ছিল। হিউয়ে ছিল উত্তর ভিয়েতনামিরা। গিয়াপ, আমি জানি না লিবারেশন ফ্রন্ট জনগণ জেগে উঠবে বলে ভেবেছিল কিনা, যদিও আমি মনে করি যে জনগণের সহযোগিতা ছাড়া ফ্রন্টের বাহিনীর পক্ষে শহরে প্রবেশ করা সম্ভব ছিল না। আমি টেট অভিযান সম্পর্কে আর কোনো কথা বলতে চাই না, কারণ সেটি আমার ওপর নির্ভরশীল ছিল না, আমাদের উপরও নয়। ফ্রন্ট এই অভিযান পরিচালনা করেছিল। তবে এটা সত্য যে টেট অভিযানের পরই আমেরিকানরা আক্রমণের নীতি থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য নীতি বেছে নিয়েছিল। প্রতিরক্ষা ব্যবস্থাই পরাজয়ের সূচনা। আমাদের চূড়ান্ত বিজয়ের এখনও বাকি
এবং কেউ আমেরিকানদের পরাজয়ে সুনির্দিষ্ট কথা বলতে পারে না। সত্যি কথা বলতে কি, আমেরিকানরা এখনও শক্তিশালী, কেউ কথা অস্বীকার করতে পারে না। তাদেরকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে আমাদের আরও অনেক প্রচেষ্টা চালাতে হবে। একজন সৈনিক হিসাবে বলবো, আমেরিকানরা শক্তিশালী, তাদের অস্ত্রশস্ত্র উন্নত, কিন্তু এর দ্বারা তারা নিজেদের কোনো কল্যাণ করতে পারবে না, কারণ ভিয়েতনামের যুদ্ধ শুধু সামরিক যুদ্ধ নয়। ওরিয়ানা ফাল্লাচি: জেনারেল, তা সত্যি, কিন্তু গিয়াপ: আমাকে বাধা দেবেন না। আমি বলছিলাম, যুক্তরাষ্ট্র গাণিতিক কৌশলে যুদ্ধ পরিচালনা করছে। তারা তাদের কম্পিউটারকে প্রশ্ন করে, যোগ করে, বিভক্ত করে এবং এসবের উপর ভিত্তি করে যুদ্ধ চালায়। কিন্তু গাণিতিক কৌশল এখানে কাজে লাগে না। যদি তা কাজে লাগতো তাহলে এতদিনে আমরা নির্মূল হয়ে যেতাম। যেমন ধরুন, বিমান হামলা চালিয়ে। এটা কোনো দুর্ঘটনা নয় যে তারা ভেবেছিল আমাদের ওপর বিপুল পরিমাণ বিস্ফোরক নিক্ষেপ করে কয়েক সপ্তাহের মধ্যে আমাদের দমন করে ফেলতে সক্ষম হবে। আপনাকে ইতিমধ্যে বলেছি, তারা সব কিছু হিসাব করে, বিলিয়ন দিয়ে, ডলার দিয়ে। একটা জনগোষ্ঠী যারা জানে যে ন্যায় প্রতিষ্ঠার জন্য কিভাবে যুদ্ধ করতে হয় এবং যারা নিজেদের ভূখণ্ডকে দখলদারদের হাত থেকে রক্ষা করতে চায়, তাদের চেতনাকে তারা অবমূল্যায়ন করে। তাদের মাথায় এটা ঢুকতেই চায় না যে মাত্র জনযুদ্ধের কৌশল দ্বারাই ভিয়েতনাম যুদ্ধকে উপলব্ধি করা যায়। ভিয়েতনাম যুদ্ধ সৈন্য সংখ্যা এবং উন্নত যুদ্ধাস্ত্রে সজ্জিত সৈন্যের প্রশ্ন নয়। এসব দিয়ে সমস্যার সমাধান হবে না। তারা বলেছিল যুদ্ধ জয়ের জন্য অনুপাতটা হওয়া প্রয়োজন 25-এর তুলনায় 1। পরে তারা উপলব্ধি করল এই সংখ্যাটা অবাস্তব এবং অনুপাতটা হ্রাস করল 6-এর তুলনায় 1। এরপর তারা নেমে আসলো 3-এ। কিন্তু বাস্তবে এই সমীকরণে আরও কিছু প্রয়োজন, এবং সেটা হলো গোটা জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে। যখন একটা জনগোষ্ঠী তাদের সম্পূর্ণ বিপক্ষে, সেক্ষেত্রে তাদের কতটুকু করার রয়েছে? পৃথিবীর কোনো সম্পদ দিয়েই এর সুরাহা সম্ভব নয়। আমাদের কৌশলের ভিত্তি এটাই, যা আমেরিকানরা বুঝতে পারে না। ওরিয়ানা ফাল্লাচি: আপনি তো নিশ্চিত যে শেষ পর্যন্ত তারা পরাজিত হবেই? এই পরাজয় কবে নাগাদ সূচিত হবে বলে আপনার ধারণা? গিয়াপ: এটা এমন যুদ্ধ নয় যে অল্প কয়েক বছরে এর নিষ্পত্তি হবে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে আপনার সময়ের প্রয়োজন। সময়। আমেরিকানরা পরাজিত হবে যথাসময়েই, ক্লান্ত হয়ে, এবং তাদেরকে ক্লান্ত করতে হবে দীর্ঘ সময়। আমরা সবসময় তাই করছি। আপনি জানেন, আমরা একটি ক্ষুদ্র জাতি, বড়জোর 3 কোটি, ইতালির অর্ধেক। খ্রিস্টীয় যুগের সূচনায় যখন মঙ্গলরা এলো, তখন আমাদের সংখ্যা খুব বেশি হলে 10 লক্ষ ছিল। ইউরোপ ও এশিয়া জয় করে তারা এখানে আসে এবং আমরা তাদেরকে পরাজিত করি। মঙ্গলরা 3 বার এদেশে এসেছিল এবং আমরা 3 বারই তাদেরকে পরাস্ত করি। তাদের মতো উপায় উপকরণ আমাদের ছিল না, তবু তাদের প্রতিরোধ করে টিকেছিলাম। আমরা বলেছি 20 শতাব্দীতে তার কার্যকারিতা রয়েছে। সমস্যা অভিন্ন, আমরা ভালো সৈনিক, কারণ আমরা ভিয়েতনামি। ওরিয়ানা ফাল্লাচি: জেনারেল, দক্ষিণে যেসব ভিয়েতনামি আমেরিকানদের পাশাপাশি যুদ্ধ করছে, তারাও ভিয়েতনামি। সৈনিক হিসাবে তাদের সম্পর্কে আপনার ধারণা কি? গিয়াপ: তারা ভালো সৈনিক হতে পারে না। তারা ভালো সৈনিক নয়, কারণ তারা যা করছে তা বিশ্বাস করছে না। সেজন্য তাদের যুদ্ধের চেতনায় ঘাটতি রয়েছে। আমেরিকানরাও এটা জানে। আমেরিকানরা যদি না জানতো পুতুল সরকারের সৈন্যরা একেবারে যাচ্ছে তাই, তাহলে ভিয়েতনামে নিজেদের বাহিনীর এত বিপুল সৈন্য আনার প্রয়োজন পড়তো না। ওরিয়ানা ফাল্লাচি: জেনারেল, প্যারিস সম্মেলন সম্পর্কে একটু কথা বলা যাক। আপনি কি মনে করেন যে প্যারিস সম্মেলন থেকে শান্তি আসতে পারে, অথবা দিয়েন বিয়েন ফুয়ের মতো সামরিক বিজয় হতে পারে? গিয়াপ: দিয়েন বিয়েন ফু। আমরা যে প্যারিসে গিয়েছি সেটাই আমাদের সদিচ্ছার প্রমাণ করে, এবং কথা বলা যায় না যে প্যারিস আলোচনা অর্থহীন। শুধু আমরা নই, প্যারিসে লিবারেশন ফ্রন্টও আছে। প্যারিসে আমরা একটি রাজনৈতিক পর্যায়ে অবশ্যই বলতে পারবো যে ভিয়েতনামে কী ঘটছে। প্যারিস কূটনীতিকদের জন্য অবশ্যই একটা কিছু। ওরিয়ানা ফাল্লাচি: জেনারেল, তাহলে কি আপনি বলছেন যে প্যারিস আলোচনায় যুদ্ধের নিষ্পত্তি হবে না? সামরিকভাবেই নিষ্পত্তি হবে, কূটনৈতিকভাবে হবে না? আমেরিকানদের জন্যও দিয়েন বিয়েন ফু আসবে, এবং আসবেই। গিয়াপ: আপনি শুধু দিয়েন বিয়েন ফু বলছেন মাদাম। দেখুন, ইতিহাস ফিরে আসবে, এটা সবসময় সত্য নয়, কিন্তু এবার তা ঘটবে। আমরা ফরাসিদেরকে যেভাবে সামরিকভাবে পরাস্ত করেছিলাম, আমেরিকানদেরকেও সামরিকভাবে পরাস্ত করব। হ্যাঁ ম্যাডাম, তাদের দিয়েন বিয়েন ফু এখনও আসেনি, কিন্তু আসবেই। আমেরিকানদের সামরিক শক্তি যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে, সেই মুহূর্তে তারা সুনিশ্চিতভাবেই যুদ্ধে পরাজিত হবে। আমরা তাদের হারাবই,
এবং সেই মুহূর্তে যখন তারা সৈন্যবলে অস্ত্রবলে সাফল্যের আশায় থাকবে, কারণ সকল সম্পদ শক্তি তাদের গলার চারপাশে ফাঁস হয়ে আটকাবে। এটা অনিবার্য। ওরিয়ানা ফাল্লাচি: জেনারেল, আপনি কি ইতিমধ্যেই খিসানে দ্বিতীয় ডিএনবিএন ফু করার চেষ্টা করেছিলেন? গিয়াপ: না, খিসানের সে চেষ্টা হয়নি। এটা ডিএনবিএন ফু হতেও পারত না। খিসান আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ ছিল না। আমেরিকানদের কাছে এটার গুরুত্ব ছিল। আসলে খিসানে তাদের মর্যাদা বিপন্ন হওয়ার অবস্থায় ছিল। খিসানে যতক্ষণ তারা মর্যাদা রক্ষা করতে পেরেছে ততক্ষণ এর গুরুত্ব ছিল। যখন তারা খিসান পরিত্যাগ করল তখন বলল যে খিসান কখনোই তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। তাছাড়া আপনি মনে করেন না যে আমরা খিসানে বিজয়ী হয়েছি? আমি বলছি হ্যাঁ, সাংবাদিকরা অনুসন্ধিৎসু, অতিমাত্রায় অনুসন্ধিৎসু, এবং আমিও যেহেতু একজন সাংবাদিক সেজন্য আমি আমার ভূমিকাটা একটু বদল করে আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হলো, আপনি কি এ ব্যাপারে একমত যে উত্তর ভিয়েতনামে আমেরিকানরা পরাজিত হয়েছে? ওরিয়ানা ফাল্লাচি: আমি বলবো হ্যাঁ। উত্তর ভিয়েতনামে যুদ্ধ চলতে যদি বোমাবর্ষণ বুঝিয়ে থাকেন তাহলে আমি মনে করি আমেরিকানরা পরাজিত হয়েছে। গিয়াপ: দ্বিতীয় প্রশ্ন, আপনি কি একমত যে আমেরিকানরা দক্ষিণ ভিয়েতনামে পরাজিত হয়েছে? ওরিয়ানা ফাল্লাচি: না জেনারেল, তারা এই যুদ্ধে পরাজিত হয়নি। আপনারা সেখান থেকে তাদেরকে বের করে দিতে পারেননি। এখনও তারা সেখানে আছে। গিয়াপ: আপনি ভুল করছেন, এখনও তারা আছে সত্যি, কিন্তু কী অবস্থায়? আটক, অকেজো হয়ে, নতুন পরাজয়ের আশঙ্কার মধ্যে। পরাজয়ের পরিণতি তাদের জন্য বিপর্যয়কর, অর্থনৈতিক, রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। তারা আছে হাত পা বাঁধা অবস্থায়, নিজেদের সামর্থ্যের মধ্যে আবদ্ধ হয়ে। প্যারিস শান্তি আলোচনায় কেবল তাদের আশার কথা পেশ করতে পারে, তাও খুব নাজুকভাবে। ওরিয়ানা ফাল্লাচি: আপনি কি বলছেন প্যারিসে আমেরিকানদের অবস্থা নাজুক, কিন্তু আমেরিকানরা আপনাদের ব্যাপারে একই কথা বলছে? প্যারিস শান্তি আলোচনার শুভ দিক তাহলে কোনটি? আমরা শুধু শান্তির কথা বলি, কিন্তু আসলে কেউ শান্তি চায় না। তাহলে প্যারিস আলোচনা কতদিন চলবে? গিয়াপ: দীর্ঘদিন, বিশেষ করে আমেরিকা যতদিন তার অবস্থান তুলে না নেয় ততদিন। আমাদের অবস্থান আমরা ছাড়ব না। আমাদের কোনো তাড়াহুড়োও নেই। আমাদের যথেষ্ট ধৈর্য আছে। প্রতিনিধি দল যখন আলোচনা করবে আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমরা শান্তি ভালোবাসি, কিন্তু কোনো মূল্যের বিনিময়ে শান্তি নয়, কোনো আপোষের মাধ্যমে শান্তি নয়। আমাদের কাছে শান্তির অর্থ পুরোপুরি বিজয়, আমেরিকানদের সম্পূর্ণ বিদায়। যে কোনো আপোষ হবে দাসত্বের হুমকি, এবং আমরা দাসত্বের চাইতে মৃত্যুকেই প্রাধান্য দিই। ওরিয়ানা ফাল্লাচি: তাহলে বলুন, কতদিন যুদ্ধ চলবে? আর কতদিন এই দরিদ্র জনগণকে ত্যাগ করতে বলা হবে, দুর্ভোগ পোহাতে, মৃত্যুবরণ করতে বলা হবে? গিয়াপ: যতদিন প্রয়োজন পড়ে ততদিন, 10, 15, 20, 50 বছর, আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত। আমাদের প্রেসিডেন্ট হো চি মিন যেমনটি বলেছিলেন, এমনকি 20-50 বছর। আমাদের তাড়াহুড়া করার কিছু নেই। আমরা ভীত নই। এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল 1969 সালের ফেব্রুয়ারি মাসে হ্যানয়ে।